রো কোডে ছিল কালকে কালকে কোহলি রান পেয়েছে, বেশি ভরসা করেছিল সে আর রিঙ্কু শাদ খান জানে কিভাবে উইকেট নিতে হয়। আর ঋতুরাজ গাইকোয়াড়ের বেরিয়ে যাওয়াটা অবশ্যই একটা আনফরচুনেট নিউজ। That's a good shot, beautifully played down the ground. That's a lovely cover to straight drive. ওয়েলকাম টু স্ট্রেট ড্রাইভ। আজকের বিগ ম্যাচ ইজ কামিং। ইডেন গার্ডেন থেকে কলকাতা নাইট রাইডার্স ভার্সেস গুজরাট টাইটান্স। গুজরাট আপাতত 1 নম্বরে, টপ অফ দ্য টেবিল, আর কলকাতা নাইট রাইডার্স এখন নাম্বার 7। তো চ্যাম্পিয়নদের এই সিজনটা একদম ভালো যাচ্ছে না। তো দুটো দলের শক্তি এবং দুর্বলতা নিয়ে আমরা কথা বলবো। গুজরাট টাইটান্সকে অনেক বেশি কম্প্যাক্ট, কনসিস্টেন্ট এবং অনেক বেশি ব্যালেন্সড মনে হচ্ছে। তো গুজরাট টাইটান্স প্রথমেই তাদের টপ অফ দ্য অর্ডার সাই সুদর্শন, জোস বাটলার, শুভমান গিল, তিনজনেই দারুণ ব্যাটসম্যান। এবং সব থেকে বড় কথা, এই সিজনে যেটা গুজরাটের স্ট্র্যাটেজি এখনো অব্দি তারা সঠিকভাবে এক্সিকিউট করতে পেরেছে। অ্যাকচুয়ালি গুজরাট টাইটান্সের যে ব্যাটিং অর্ডার, সেখানে সাই সুদর্শন, জোস বাটলার এবং শুভমান গিল, এই তিনজনের মধ্যে একজন একটা এন্ড ধরে থাকবে, এটাই হয়তো গুজরাটের স্ট্র্যাটেজি। এবং উল্টো দিক থেকে যে যারা আছে তারা রানের গতিকে বাড়াবার চেষ্টা করবে। গুজরাট টাইটান্সের যদি আমরা টিম দেখি, তাহলে প্রথমে সাই সুদর্শন, শুভমান গিল ওপেন, ফার্স্ট ডাউন জোস বাটলার, তারপরে আমরা শাহরুখ খানকে পাচ্ছি, আমরা তেওয়াতিয়াকে পাচ্ছি, শেরফান রাদারফোর্ডকে পাচ্ছি। তো সব মিলিয়ে গুজরাট টাইটান্সের যে ব্যাটিং অর্ডার আমরা দেখছি তার ডেপথ আছে, এবং পরে এসে রশিদ খানও ব্যাট করতে পারে। আর গুজরাটের বোলিং এ যদি আসি, সেখানে মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা দুজনেই দুর্দান্ত ফর্মে, তার সঙ্গে সাই কিশোর, রশিদ খানের মতো কোয়ালিটি স্পিনার, আর আরশাদ খান দ্য উইকেট লাক। আরশাদ খান এই বোলিং ইউনিটে এমন একটা বোলার যে উইকেট নিতে জানে। হয়তো বড় নাম নয়, হয়তো মোহাম্মদ সিরাজ বা প্রসিদ্ধ কৃষ্ণার মতো নোন ফেস নয়, তবে আরশাদ খান জানে কিভাবে উইকেট নিতে হয়। তো সব মিলিয়ে গুজরাট টাইটান্স যে আজকে 1 নম্বরে আছে, সেটা গুজরাটের টিমটা কতটা ব্যালেন্স সেটা থেকেই সেটা প্রমাণ হয়। আর কলকাতার কথা যদি আসি, কলকাতা নাইট রাইডার্স আমি বলবো কিছুটা অন কিছুটা অফ এরকম ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কুইন্টন ডিকক একটা ভালো ইনিংস আমরা দেখেছি, যেখানে কুইন্টন ডিকক 97 করেছিল এগেইনস্ট রাজস্থান রয়্যালস। তারপর থেকে কুইন্টন ডিকক সেভাবে ফর্মে নেই। নারিনও আমরা অন অফ দেখছি, কোনোদিন ভালো স্টার্ট পাচ্ছে, তারপর কন্টিনিউ করতে পারছে না, কোনোদিন প্রথমেই আউট হয়ে যাচ্ছে। তো সব মিলে সুনীল নারিনোটাই একমাত্র আশার আলো যদি কেউ হয়, সেটা হচ্ছে রাহানে, আজিঙ্কা রাহানে, যাকে ক্যাপ্টেন করা নিয়ে বা যাকে টিমে অন্তর্ভুক্তি নিয়ে প্রথমে প্রশ্ন উঠেছিল, কিন্তু রাহানের পারফরমেন্স দিয়ে সেই যে দ্বন্দ্ব ছিল সেটা কিন্তু রাহানে আস্তে আস্তে মিটিয়ে দিচ্ছে। এবং তার সঙ্গে একজনের নাম নিতেই হবে, দ্য ইয়াং ল্যাড অফ কলকাতা নাইট রাইডার্স, সেটা হচ্ছে অঙ্কুশ রঘুবংশী। দুর্দান্ত দুর্দান্ত অঙ্কুশ রঘুবংশীর ব্যাটিং, সুপার শর্ট সিলেকশন, সবকিছু মিলিয়ে অঙ্কুশ রঘুবংশী দুর্দান্ত। কিন্তু কলকাতা নাইট রাইডার্স যাদের উপর সব থেকে বেশি ভরসা করেছিল, সে আর রিঙ্কু, রাসেল এবং রমনদীপ, তিনজনকে এখনো অব্দি এই টুর্নামেন্টে খুব একটা ফর্মে দেখা যায়নি। হ্যাঁ, রিঙ্কু সিং একটা ম্যাচে ভালো ট্রাই করেছিল, মোস্ট প্রবাবলি এলএসজির এগেনস্টে, যেখানে দাঁড়িয়ে রিঙ্কু সিং শেষ অব্দি ম্যাচটা ফিনিশ করতে চেষ্টা করেছিল, কিন্তু হয়নি আনফর্চুনেটলি। বাট রমনদীপ আর রাসেল, তাদের কিন্তু ব্যাটিং এ সেরকম কোনো ফর্ম নেই। যদিও রাসেল বোলিং এ উইকেট পেয়েছে কয়েকটা ম্যাচে, কিন্তু এছাড়া কিন্তু আর এবছর ফর্মে নেই। কিন্তু ভেঙ্কটেশ আইয়ার, এত টাকা দিয়ে যাকে অকশন থেকে কেনা হয়েছে, ইনফ্যাক্ট আমি বলবো যে শ্রেয়াস আইয়ার উইনিং ক্যাপ্টেন, তাকে যেতে দিতেও কিন্তু কলকাতা নাইট রাইডার্স খুব একটা দ্বিধাবোধ করেনি, যেখানে তারা ভেঙ্কটেশ আইয়ার বিগ বাক খরচ করেছে। সেখানে ভেঙ্কটেশ আইয়ার কিন্তু এখনো অব্দি একটা ম্যাচ ছাড়া, সানরাইজার্স হায়দ্রাবাদের এগেনস্টে ছাড়া, সেরকম কমফোর্টেবল কখনো মনে হয়নি। তো আজকের ম্যাচে কি হতে পারে? আজকের ম্যাচ ইডেন গার্ডেন্সে খেলা। আমরা জেনারেলি ইডেন গার্ডেন্সে একটা ব্যাটিং পিচই দেখি, যেখানে দাঁড়িয়ে প্রথম দিকে খুবই ফ্ল্যাট উইকেট হচ্ছিল, পরে একটা দুটো ম্যাচ আমরা দেখেছি যেখানে পিচে কিছু বোলিং এর জন্য রসদ ছিল। সব মিলিয়ে আজকে ব্যাটিং পিচ নাকি একটু বোলারদের মদত থাকবে এরকম পিচ, কোন পিচে খেললে কলকাতা নাইট রাইডার্সের সুবিধা হতে পারে? আমি মনে করি যে কলকাতা নাইট রাইডার্স যে রাস্তাতেই যাক না কেন, পিচ আজকের যেরকমই হোক না কেন, তাতে গুজরাট টাইটান্স এই ম্যাচে এগিয়ে থাকবে। কারণ গুজরাটের ব্যাটিং এবং বোলিং দুটো ডিপার্টমেন্টই গুজরাটকে ভালো পারফরমেন্স করে দিচ্ছে। এখনো অব্দি গুজরাটের যা স্ট্র্যাটেজি, জোস বাটলার, সাই সুদর্শন এবং শুভমান গিল টপ অফ দ্য অর্ডার যে সলিডিটি প্রোভাইড করছে গুজরাটকে, এবং তারপরে আমরা প্রয়োজনে শেরফান রাদারফোর্ড এবং লাস্ট ম্যাচে রাহুল তেওয়াতিয়া 3 বলে 11, তারা কিন্তু যথেষ্ট ক্যাপেবল। তো সেখানে দাঁড়িয়ে যদি আজকে ব্যাটিং পিচ হয়, সেখানেও কিন্তু গুজরাট এগিয়ে থাকবে বলে আমার মনে হয়। হ্যাঁ, এখনো অব্দি এরকম কোনো সিনারিও দেখা যায়নি যেখানে জোস বাটলার, সাই সুদর্শন এবং শুভমান গিল, বারবার আমি বলছি, এই তিনজন তাড়াতাড়ি আউট হয়ে গেছে এবং সেখানে গুজরাট কোনো সমস্যায় পড়েছে। এখন অব্দি এরকম সিনারিও
এবারের আইপিএলে দেখা যায়নি। তো যদি আজকে সেটা হয় তবে গুজরাটের কতটা ব্যাটিং ডেপথ, বাকি মিডল অর্ডার লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা এসে কতটা হেল্প করতে পারে গুজরাটকে সেটা সময় বলবে। কিন্তু এছাড়া আমি যদি ব্যাটিং পিচের কথায় আসি তাহলে কিন্তু গুজরাট কলকাতার থেকে অনেক বেশি কনসিস্টেন্ট গুজরাটকে মনে হচ্ছে। তবে কলকাতাও ব্যাটিং ডিপার্টমেন্ট কলকাতার মিজারেবলি ফেল করছে। আমরা লাস্ট ম্যাচেও দেখেছি যেখানে বোলার্স ডিড দেয়ার জব। কলকাতার বোলার্সরা পাঞ্জাব কিংসকে 111 রানে অল আউট করে দিয়েছিল, কিন্তু সেখানে কিন্তু কলকাতার ব্যাটসম্যানরা সেই ফায়দাটা তুলতে পারেনি। তো কলকাতার ব্যাটিং যথেষ্ট ইনকনসিস্টেন্টলি পারফর্ম করছে। তো সেখানে দাঁড়িয়ে কলকাতার ব্যাটারদের ওপর সেই প্রেশারটা থাকবে, তারা কতটা প্রেশার হ্যান্ডেল করতে পারে, তারা কতটা খেলতে পারে, তার উপর আজকের ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভর করবে। আর যদি বোলিং পিচ হয় যেখানে কিছুটা বোলিং এর মদত থাকবে, সেখানে কিছুটা স্পিনে সুবিধা হতে পারে স্পিনাররা, সেখানে দাঁড়িয়েও আমি বলতে পারবো না যে কলকাতাকে আমি খুব বেশি এগিয়ে রাখতে পারবো। হ্যাঁ, কলকাতার বোলিং ইউনিটকে আমি ব্যাটিং ইউনিটের থেকে বেশি রেট করি, সেটা ঠিক, কিন্তু গুজরাটের বোলিংও কিন্তু যথেষ্ট ভালো। যেখানে দাঁড়িয়ে আমরা যদি ফাস্ট বোলার দেখি সেখানে আমরা ঈশান্ত শর্মা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, তিনজন ভালো ফাস্ট বোলার পাচ্ছি। আরশাদ খান, তাকেও আমরা পাচ্ছি। তো যেই খেলুক না কেন সেখানে ফাস্ট বোলিং গুজরাটের ভালো। তার পাশাপাশি আমরা যদি দেখি, তার পাশাপাশি স্পিনিং ডিপার্টমেন্টে কিন্তু রশিদ খানের মতো একজন উচ্চ কোটির স্পিনার আছে। তার সঙ্গে কিন্তু সাই কিশোর যথেষ্ট বুদ্ধিমান বোলার। আগের দিন আমরা দেখেছি যে আগের দিন মাত্র একটি ওভার বল করতে এসেছিল সাই কিশোর, এবং সেটিও কিন্তু লাস্ট ওভার, সেখানেও কিন্তু সেই 9 রানের বেশি দেয়নি। তো সেখানে দাঁড়িয়ে সাই কিশোর যথেষ্ট বুদ্ধিমান বোলার, যথেষ্ট ভালো স্পিন বোলার। তো সেখানে দাঁড়িয়ে রশিদ খান এবং সাই কিশোর তারাও কিন্তু স্পিনিং উইকেটে ততটাই হেল্প পাবে যতটা কলকাতার বরুণ চক্রবর্তী, সুনীল নারিন এবং যদি মঈন আলী খেলে তাহলে মঈন আলী পাবে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু হ্যাঁ, তবে কোয়ালিটি যদি আমি বলি তো সেই তুলনা করলে স্পিন ডিপার্টমেন্টে কলকাতা অবশ্যই এগিয়ে থাকবে গুজরাটের থেকে। তো এই সব মিলিয়ে আমার মনে হয় আজকের ম্যাচে আমি গুজরাটকেই এগিয়ে রাখবো। তো কলকাতা চেষ্টা করবে ঘরের মাঠে অবশ্যই জয় পাওয়ার। আর আমি চাইবো কলকাতা ভালো ফলাফল করুক, চ্যাম্পিয়নরা আবার তাদের ট্র্যাকে ফিরুক, সেটা চাইবো। তবে আমার হিসাবে গুজরাট আজ এগিয়ে থাকবে। তো দর্শকদের বলবো, আপনারা কমেন্ট করে জানান যে আজকের ম্যাচে আপনারা কাকে এগিয়ে রাখছেন, আপনাদের কাছে কে ফেভারিট সেটা আপনারা বলবেন। তো রিভেঞ্জ উইক শুরু হয়ে গেছে, আইপিএল এর রিভেঞ্জ উইক। কালকে আমরা দেখেছি যে রিভেঞ্জ কিন্তু নেওয়া হয়ে গেছে। চেন্নাই সুপার কিংস ঘরের মাঠে মুম্বাইকে হারিয়েছিল, কিন্তু মুম্বাই কালকে ওয়াংখেড়েতে চেন্নাইকে হারিয়ে দিয়েছে। তার সাথে সাথে দুপুরের যে ম্যাচ ছিল সেখানে আরসিবি কে কিন্তু আরসিবির ঘরের মাঠে পাঞ্জাব কিংস হারিয়েছিল, কিন্তু কালকে যখন পাঞ্জাবে খেলা ছিল নিউ চণ্ডীগড় মুল্লানপুরে, সেখানে কিন্তু আরসিবি জিতে গেছে। আবার বিরাট বেমিসাল কোহলি আবার তার পারফরমেন্স দেখিয়েছে, এবং তার সঙ্গে আরসিবির জন্য একটা ভালো খবর, সেটা হচ্ছে যে দেবদূত পাডিক্কল অনেক দিন ধরে সেই ফর্ম দেখাতে পারছিল না। দেবদূত পাডিক্কল এর আগে রাজস্থানে খেলেছে, কিন্তু আবার সেই আরসিবিতে ব্যাক করার পর দেবদূত পাডিক্কল কিন্তু ফর্মে। কালকে দেবদূত পাডিক্কল যোগ্য সংবাদ দিয়েছে বিরাট কোহলিকে, যেখানে দাঁড়িয়ে কালকে আরসিবি পাঞ্জাবের এগেনস্টে ম্যাচটা জিতে গেছে, যেটা মুল্লানপুরে খেলা ছিল। এবং কোহলি সেলিব্রেশন, ইয়েস ইয়েস, কোহলি কিন্তু কারুর ধার বাকি রাখে না। শ্রেয়াস আইয়ার মনে আছে যেটা আরসিবিতে চিন্নাস্বামীতে ম্যাচ হয়েছিল, যেখানে শ্রেয়াস আইয়ার ম্যাচ জেতার পর সেলিব্রেশন করছিল। কালকে কিন্তু বিরাট কোহলি তার যোগ্য জবাব দিয়েছেন ম্যাচের পরে, সেই সেলিব্রেশন আপনারা সবাই দেখেছেন, আমরাও দেখেছি। তো সেখানে দাঁড়িয়ে আরসিবি কিন্তু ঘরের মাঠে জিততে পারছে না, কিন্তু অ্যাওয়ে ম্যাচ যখনই খেলতে চাইছে হোয়াট আ পারফরমেন্স। আরসিবি কিন্তু অ্যাওয়ে ম্যাচে কনসিস্টেন্ট, ঘরের মাঠে খুব একটা সুবিধা করতে পারছে না। এটা আরেকটা কথা, সেটা হচ্ছে লিয়াম লিভিংস্টোন কালকে খেলেনি। লিয়াম লিভিংস্টোনের জায়গায় কালকে খেলেছে রোমারিও শেফার্ড। ইন্টারেস্টিং, কালকে রোমারিও শেফার্ড আরসিবি টিমে আসায় আরসিবি, আমি মনে করি পার্সোনালি যে আরসিবি কিন্তু অনেক বেশি ব্যালেন্স পাবে। কারণ রোমারিও শেফার্ড যে বলটাও করে দেয়, তার সঙ্গে আমরা জানি বিগ হিটিং করতে পারে। তো রোমারিও শেফার্ড আরসিবির টিমে অন্তর্ভুক্তি হওয়ায় সেখানে আরসিবি লিয়াম লিভিংস্টোনের থেকে বেশি প্রোডাক্টিভিটি পাবে বলে আমার মনে হয়। এবং আমরা একটা পোস্ট ম্যাচ শোতে দেখেছি যেখানে বীরেন্দর সেহবাগ বলছে যে লিয়াম লিভিংস্টোন এবং গ্লেন ম্যাক্সওয়েল তারা ইন্ডিয়াতে ছুটি কাটাতে আসে, হলিডে কাটাতে আসে, জানি না, বাট হ্যাঁ তাদের পারফরমেন্স তাদের ন্যাশনাল টিমের হয়ে ভালো হলেও তারা এখনো অব্দি আইপিএল ফ্র্যাঞ্চাইজি রয়েছে সেরকম সিগনিফিকেন্ট কিছু পারফর্ম করতে পেরেছে তেমন নয়। তো বীরেন্দ্র সেহবাগের কথাটা কিছুটা সত্যি বলে ধরে নেই, হয়তো সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে তাদের ফ্র্যাঞ্চাইজি টিম থেকে তারা আস্তে আস্তে ড্রপ হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে রোমারিও শেফার্ড কালকে খেলেছে এবং গ্লেন ম্যাক্সওয়েলও কালকে পাঞ্জাবের টিমে জায়গা পায়নি। তো আমার মনে হয় যে তাদের যে ফ্র্যাঞ্চাইজি টিম আছে তাদের ড্রপ হওয়ার পরে তারা অনেক একটা ভালো কম্বিনেশন খুঁজে পাবে। কারণ লিয়াম লিভিংস্টোন এবং গ্লেন ম্যাক্সওয়েল যথেষ্ট সুযোগ পেয়েছে আইপিএল এ, কিন্তু
খুব একটা পারফর্ম করে দিতে পারেনি। তো কালকে আরসিবি জিতে গেছে এবং আরসিবির আবার টেবিলের ওপরের দিকে ওঠার যাত্রাটা শুরু হয়েছে, যেটা খুবই ভালো খবর আরসিবি ফ্যানদের জন্য। তো দেখা যাক যে সিজন 18 উইকে 18 এবছর আরসিবির কপালে শিকেটা ছেড়ে কিনা। চলে আসবো আমরা সেকেন্ড ম্যাচে, যেখানে কালকে ছিল এল ক্লাসিকো, ওয়াংখেড়েতে মুম্বাই এবং চেন্নাই। তো চেন্নাইয়ের চিপাকে যখন খেলা হয়েছিল এই সিজনে, সেখানে কিন্তু চেন্নাই জিতে গিয়েছিল, কিন্তু হার্দিক পান্ডিয়া কালকে ওয়াংখেড়েতে তার বদলাটা নিয়ে নিয়েছে। দ্য রিভেঞ্জ ইজ রিডিমড। তো রিভেঞ্জ নেওয়া হয়ে গেছে এবং সব থেকে গুড নিউজ মুম্বাইয়ের জন্য, যেটা মুম্বাই ম্যানেজমেন্ট, হার্দিক পান্ডিয়া এবং মুম্বাই ফ্যান্সদের অনেক বেশি স্বস্তি দেবে, সেটা হচ্ছে রোহিত শর্মার রানে ফেরা। রো কোডে ছিল কালকে কোহলি রান পেয়েছে দুপুরের ম্যাচে এবং সন্ধ্যের ম্যাচে রোহিত শর্মা রান পেয়েছে। রোহিত শর্মা রানে ফিরলে কিন্তু মুম্বাইকে আটকানো কঠিন, কারণ মুম্বাই কোনো না কোনো জায়গায় ওপেনিং জায়গাটাতে খুব ল্যাক করছিল, যেখানে দাঁড়িয়ে রোহিত শর্মা যদি রানে ফেরে তো মুম্বাইয়ের জন্য সেটা খুব স্বস্তির খবর। এবং হার্দিক পান্ডিয়া পোস্ট ম্যাচ হতে এই কথা বলেছে যে রোহিত শর্মার ফর্ম নিয়ে প্রশ্ন তুলতে নেই, রোহিত শর্মা যদি ফর্মে থাকে তাহলে কিন্তু অপোনেন্ট গেম থেকে বেরিয়ে যায়, এবং সেটা আমরা কালকে দেখেছি যে রোহিত শর্মা কালকে রান পায়নি, শুধুমাত্র একটা ভালো ইনিংস খেলেছে এবং বিউটিফুল সব শটস আমরা দেখেছি, এবং তার সঙ্গে সূর্যা কুমার যাদবও কাল রান পেয়েছে। তো সূর্যা আর রোহিত দুজন যদি ফর্মে ফেরে তাহলে কিন্তু মুম্বাইয়ের এখান থেকে প্লে অফসে কোয়ালিফাই করার একটা রাস্তা তৈরি হয়ে যাবে। তবে চেন্নাইয়ের কথায় আসি, চেন্নাই একটা 43 বছরের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, আমাদের চাইল্ডহুড হিরোজ, আমরা তাকে ছোটবেলা থেকে তার ফ্যান। তো সেখানে দাঁড়িয়ে চেন্নাইয়ের জন্য আই ফিল সো স্যাড, কারণ ঋতুরাজ গাইকোয়াড়ের বেরিয়ে যাওয়াটা অবশ্যই একটা আনফরচুনেট নিউজ সিএসকে এর জন্য। সিএসকে যদিও তার সাবস্টিটিউট হিসাবে দিওয়াল ব্রেভিসকে নিয়েছে রিপ্লেসমেন্ট, কিন্তু দিওয়াল ব্রেভিস কাল খেলেনি। কিন্তু চেন্নাইয়ের এখান থেকে প্লে অফসে কোয়ালিফাই করার জায়গাটা খুব একটা ঠিকঠাক মনে হচ্ছে না, কারণ কালকে ওয়াংখেড়ের পিছে আমরা দেখলাম শিবম দুবে, রবীন্দ্র জাদেজা কালকে খেললো, রান পেলো, কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছে সিএসকে তালটা কেটে গেছে। সিএসকে আর এই সিজনে খুব একটা ভালো করতে পারবে না। আর অ্যাজ আ ধোনি ফ্যান একটাই কথা বলার, সেটা হচ্ছে যে সিএসকে কে এই জায়গায় নিয়ে আসার পেছনে, এই লেগেসি বিল্ড হওয়ার পেছনে এবং এতগুলো আইপিএল ট্রফি পাওয়ার পেছনে এমএস ধোনির কৃতিত্ব অনস্বীকার্য। কিন্তু এই বয়সে দাঁড়িয়ে ধোনি কতটা ক্যাপ্টেন্সি করে হোক, ব্যাটিং করে হোক, বা শুধুমাত্র ধোনি বলে নয়, অশ্বিন, জাদেজা, যারা পুরনো ভেটারেন প্লেয়ার সিএসকে, আজ দেখুন অ্যাকচুয়ালি একটা প্লেয়ারের জীবন তো একটা সময় কি শেষ হয়। আমরা অনেক বড় বড় প্লেয়ার দেখেছি, সেটা সুনীল গাভাস্কার হতে পারে, সেটা সচিন তেন্ডুলকার হতে পারে, কিন্তু সবার একটা সময় শেষ আসে। আমার মনে হয় সে এবার সিএসকে ম্যানেজমেন্টকে ভাবতে হবে যে আর মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা বা রবিচন্দ্রন অশ্বিন, তাদের কাছ থেকে কতটা পাওয়ার আছে, কারণ খেলা অনেক চেঞ্জ হয়েছে, খেলা অনেক ইভলভ হয়েছে। সেখানে দাঁড়িয়ে চেন্নাই আজও যে পলিসিতে এগোচ্ছে বা যে টিমটাকে তারা ধরে রেখেছে তাতে ফলাফল পাওয়া খুব কঠিন বলে আমার মনে হয় পার্সোনালি। আমি জানি না আপনাদের মতামত যদি ভিন্ন হয়, আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। তো চেন্নাই আমার মনে হয় প্লে অফের আসা শেষ, চেন্নাই আর এখান থেকে প্লে অফে যেতে পারবে না। তো দেখা যাক সময় বলবে যে চেন্নাই যেতে পারে কিনা, মুম্বাই যেতে পারে কিনা। ইনফ্যাক্ট আরসিবি এবং পাঞ্জাব, যারা আপাতত টেবিলের ওপর দিকে আছে এবং যারা প্লে অফে যাওয়ার জন্য খুব ভালো জায়গা আছে বলে মনে হচ্ছে, তারাও আলটিমেটলি যেতে পারে কিনা দেখা যাক। আজকের ম্যাচ যেখানে জিটি 1 নম্বরে এবং কলকাতা 7 নম্বরে, সেখানেও দেখার যে সেখানেও যে 1 নম্বরে আছে সে কি জিতে তার 1 নম্বর জায়গাটা আরো মজবুত করতে পারে, নাকি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স তারা আজকের ম্যাচ জিতে তাদের একটা উইনিং স্ট্রেক শুরু করে, তারা আজকে রিভেঞ্জ নিতে পারে কিনা, তো সেটা সময় বলবে। তো আজকের স্ট্রেট ড্রাইভের শো এখানেই শেষ। যারা যারা আমাদের ভিডিও দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের আমাদের ভিডিও কেমন লাগছে, লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। বাই বাই। That's a good shot, beautifully played down the ground. That's a lovely cover, straight drive.